প্রেমিকাকে কালো জাদু করেছি আমি। তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাহিরে ছিল। কী বা করতাম? আমার ৮ বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তাকে চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি, তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল। জানতে চান মূল ঘটনা? আজ থেকে ২ মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করেছি। নিপার ছদ্মনাম। বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে ঝগড়াও হয়নি। এইভাবে না জানিয়ে সে কিভাবে গেল? আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে। কিন্তু একটা কল তো করতে পারত। নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবন থেকে প্রেম। আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকা এসেছি জেনে নিপাও ঢাকা এসেছে। সব তো ঠিকঠাক ছিল। তবে নিপার এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতেই গ্রামে রওনা করি। হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয়। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই। আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে। কতটা যন্ত্রণা এটিতে তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপার। আমি হতভাগা হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠোনে। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাহিরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতেও দেয়নি। বাড়ির বাহিরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শুনো রাফি, ছদ্মনাম, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ। তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করিও না। চলে যাও। এসব কি বলছো নিপা? তোমার মাথা কি ঠিক আছে? ৮ বছর ধরে ভালোবাসি তোমাকে। হুট করে তুমি বলছো সব ভুলে যাব? তাও এত সহজে? রাখো ওসব ভালোবাসা। তুমিই বলো, কি আছে তোমার? এখনও অনার্সের ফাইনালও দাওনি। কবে তুমি চাকরি ধরবে আর কবে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখেছে। ছেলের বিদেশে বিজনেস আছে। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। প্লিজ, দয়া করে আমার ক্যারিয়ার খারাপ করিও না। এমন ছেলে আমি কোনোদিন পাব না। নিপা, তুমি সত্যিই ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখছি? এসব তুমি নিজের মুখে আমাকে বলছো? কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি। নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বুঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে। শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে। আমাকে প্রচুর মা রদ র করে। কারো লা থি, কারো ঘু শি, নাক মুখ ফে টে রক্তা তো হই খো ত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে। যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে। গত ৮ বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা। ওর মতো কেউ হয় না। সবাই ছেড়ে চলে যায়, কিন্তু নিপা যাবে না। নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। সেই নিপা আজ আমার বুকে লা থি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত। আমি কোনোভাবেই নিজেকে বুঝাতে পারছিলাম না, ও কি সত্যিই আমার সেই নিপা যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি। আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে বুঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে। এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান, ছদ্মনাম, আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরেই আমাকে সে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছেতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখানে আসার পরে করছে।
এখন অন্য কোনো পথও নেই। নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারব না। রায়হান দরজা জানালা বন্ধ করার পর রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে রায়হান বসে। বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলা শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলা নাপাক পানি, মানে মানুষের মূত্র, আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে 21 বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকব, সেই জিন নাপাক স্থান পছন্দ করে, আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায়, তুই সেটি দিতে রাজি হবি। আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে। মন্ত্রগুলা আরবিতে। সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি। এইভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনেই মোমবাতি নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বল তোর কোনো ইচ্ছে পূরণ করব। আমার কাছে এইবার ব্যাপারটা হাস্যকর মনে হল। কোনোভাবে এসব ভুয়া না তো? রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে? সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে? কিন্তু তবুও আমি আমার ইচ্ছের কথা বলি। ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসেছি, করেই ফেলি। আমি ভীতস্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে ত্যাগ করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ায় একটি বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি রধর করেছে। আমার কান এখনও ব্যথা। এত জোরে পরের আগে কেউ মারেনি আমাকে। সর্বশেষে সে আমার মাকে নিয়েও লি দিয়েছে। রাগটা বাস্তবে হোক না হোক, তবে রায়হানের কথানুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূর্ণ হবে। বলে রায়হান সেখানেই জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায়, তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলা আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা। এইটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যিই কোনো জিনের সাথে কথা বলছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে। সে তার মাথাটা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। নে কিতাবটা। যখনই তাকে দরকার পড়বে তখনই একা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি, তোকে নাপাক থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবি। কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস। এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলা এক এক করে সে বক্সে ঢুকায়। আমার হাতের সুতোটা নেয়নি। ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি। শয়তান যার, তার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করার সব জিনিস বক্সে ঢুকায়। বক্স খাটের নিচে রেখে বলে, যা, বাসায় চলে যা। খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে। আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তো খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল। সত্যিই তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে। আমি আবার তাকে পাব, আমার প্রেমিকা হিসেবে। এইবার হয়তো বউ হিসেবে পাব। এই পাওয়া চাওয়ার বিষয়বস্তু অনেকটা মর্মান্তিক। এই বুঝি হেলে যাচ্ছে, আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে। এটিই আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মারও খেতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয়।
তুই নাকি বিয়েতে ঝামেলা করবি, সেটি নিপা বলেছে সবাইকে। তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায়। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা। এটি কিভাবে সম্ভব? এইটা কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত বোলানোর স্পর্শে চোখ খোলে আমার। আমি বিছানায় শুয়ে আছি। পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনের সময় দেখি রাত সকাল 10টা বেজে 38 মিনিট। হায় খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম ছদ্মনাম বাইক বের করার জন্য। যদিও আমার কোনো বাইক নেই। ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুরবাড়ি। আমার হাতে একটা বড় লো। হ্যাঁ, আজ নিপাকে নিজের হাতে করার ভূত চাপে মাথায়। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য শরমিন্দা হচ্ছি। তবে ওই সময়ে এই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরও ১৩ জন বন্ধুকে কল করেছি। ওরাও বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। বাজারের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। ওদের কারো হাতে রি, কারো হাতে সন্দেহপ্রবণ স্মাইলি স্থলও রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি। নিপা অন্যের খাটে যাবার আগে আমার হাতে শেষ শ্বাস ত্যাগ করবে। প্রায় ১.৫ ঘণ্টা অতিক্রম করার পর নিপার শ্বশুর বাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমেই আলাতুল যাকে পেয়েছি তাকে ঘা করে যাচ্ছি। স্থল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করছিলাম লোহা, এসএস পাইপ এসব দিয়ে। আমি আর আমার ভাইসহ ৪ জন বাড়ির ভিতরে ঢুকে যাই। বাসর ঘর সাজানো রুমের সামনে ফুলে ভরা। দৌড়ে গিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলেছিলাম। হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তা এখনও আমি বুঝতে পারছি না। আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল। তবে রুমে ঢুকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল। নিপার স্বামী শর্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে, আর নিপা পেটিকোট পরতেছে, তবে হাঁটু অবধি পড়েছে মাত্র, পুরোপুরি পারেনি। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত ৮ বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম, সে মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে। আমি এই অনুভূতি প্রকাশ করতে পারব না, তবুও যা পারব বলছি। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এত দিন মুভি বা গানে শুনতাম, কবিদের কবিতাতেও শুনতাম, নারীর কষ্টে বুকের বাম পাশের ব্যথাটা সত্যিই সহ্য করার মতো নয়। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকটাকেই ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার। হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানেই বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এইভাবেও রূপ বদলাতে পারে? কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে ৭ মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালায়। আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ ৩ জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। অবিশ্বাস্য, ওই সময়ে আমার সত্যিই বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে আমি একদম শান্ত। বসা ছিলাম, তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। ৫ দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে মা বাবা আমাকে বের করেছিল আমি জানি না। কোন উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছু টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হদিশ ছিল না। জেলে এই ৫ দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন? আমি এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি এইটাও জানি এই সময় আপনি নিজেকে চিনবেন না। আপনার ধ্যান থাকবে ওই মেয়েটিকে ঘিরে। আমারও কিভাবে ৫ দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভাবছিলাম, পুরনো দিনের কথাগুলা স্মরণ করছিলাম। এই ভাবনা আর স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে। টের পাইনি কখন ৫ দিন গলেছে। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারো সাথে ২-৪টা কথাও বলিনি। কি বলবো? আমার কথা বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছেমতো চিৎকার দিয়েছি।
আমার এক একটি চিৎকারে নিপার সাথে কাটানো ৮ বছরকে দেখতে পাচ্ছিলাম। মনের সব কষ্ট আজ উড়াতে চাচ্ছি। জানি লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু আমি এইটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটত। আমার দিনটা পুরো একঘেয়ে হয়ে গিয়েছে। একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম। ১৫ দিন পর, অর্থাৎ নিপার বিয়ের আজ ২০ দিন, আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া ভাইয়া, নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। না না, খুশি হয়েছি নাকি আফসোস করছি আমি বুঝতেও পারছিলাম না। আমি কোনো রিয়েকশন দিব। হতভাগ হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ, কিন্তু ছোট ভাই কোনো উত্তর দিতে পারেনি। সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হতে চাচ্ছিলাম, তখন আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে, সেই মেয়েটির জন্য তুই এখনও ছুটে যাচ্ছিস? আমার সম্মানের কথা একটাবারও ভাবলি না? আমার কোনো মূল্য নেই তোর কাছে? মানুষ আমাকে বাজারে ছিছি করে যাচ্ছে। আমাদের কথা বাদ দে, অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত অবিচার অপমান করার পরেও তুই ছোটলোকি কেন করছিস বাবা? সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায়। আর যাইনি আমি, কার জন্যেও বা যাব? যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য। তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছে হয়েছিল। বাবার কথায় সেটাও আর জানতে চাইলাম না। সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনা এইভাবেই শেষ হয়ে যেত, তবে হয়তো ঠিক ছিল। ঘটনা যেন মাত্র শুরু হয়েছে। ২৩ দিনের মাথায় ঘটে এক দূরকল্পনা ঘটনা। সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাহিরে আলো পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে চাই, কিন্তু জগে পানি না থাকায় জগ নিয়ে হাঁটা ধরি কলপারের দিকে। যখনই আমি দরজা খুলে বের হলাম, দেখতে পাই আমাদের উঠোনে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুটকি হয়ে গেছে। গালের মাংস ডুকে গিয়ে হাড্ডি সব ভাষা দিয়েছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চিকন হয়েছে যা কল্পনাও করা যায় না। এ নিয়ে আমি নিপার ৩টি রূপ দেখলাম। একটা প্রেমের সময়, একটা তার বিয়ের সময়, আর একটা এখন। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জগের শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে রূপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিলেন। আমার কিছু বুঝে ওঠার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠির ঘাতও করে। নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর দিকেই তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে জানান।